কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। বিগত ৬ মাস ধরে তার সঙ্গে একটা ইন্টারভিউয়ের জন্য টাইম পাওয়ার চেষ্টা চলছিল। অবশেষে সেই সুযোগ হলো, কিন্তু কারণ অন্যরকম। কারণ আজ তিনি এসেছেন পার্সোনাল গ্রুমিং এ, সেলফ কেয়ারে। সেখান থেকেই একটু ম্যানেজ করে এদিক ওদিক করে তাকে পাওয়া গেছে। তো রূপাদি, প্রথম যেটা দিয়ে শুরু করবো, অফকোর্স ওয়েলকাম টু টলি টাইম। থ্যাংক ইউ। আমি রূপাদি থেকে রূপালিদি হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তো রূপালিদি, আরেকখানে জিনিস, প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করবো সেটা হলো, খুব বেশি এখন সিনেমায় বা সিরিয়ালে তোমায় পাওয়া যাচ্ছে না, কিন্তু ব্যস্ততাটা থাকছে তাহলে কিসে? সিনেমা, আমার খুব শিগগিরই একটা সিনেমা মুক্তি পেতে চলেছে এবং আমার প্রচন্ড আনন্দ সেই সিনেমাটা করে। আমি প্রচন্ড এনজয় করেছি যে টিমের সাথে করেছি, যারা আমরা সহকর্মী ছিলেন, পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, ক্যামেরা পার্সন। ভীষণ এনজয় করেছি কাজটা করতে। এবং যেটা আরো আনন্দের ব্যাপার, সেই পরিচালকের এই ছবিটা যেটা রিলিজ হতে চলেছে তার ঠিক ইমিডিয়েটলি আগে যে ছবিটা রিলিজ হয়েছে সেই ছবিটার নাম হচ্ছে ডিপ ফ্রিজ, যেটা জাতীয় পুরস্কার পেয়েছে অর্জুনের পর। তারপরে যে ছবিটা রিলিজ হতে চলেছে সেটা আমি পাঠ করেছি। সো এটা আমার কাছে একটা আরেকটা ব্রাউনি পয়েন্ট আর কি মনে হয়, যে এরকম একজন পরিচালকের সাথে কাজ করা, মানে ও কত ভালো পরিচালক এবং ওদের স্ক্রিপ্ট কত ভালো সেটা আমরা পাঠ করতে গিয়ে দেখেছি। এখন তো দর্শকও বারবার হলে গিয়ে সেটা দেখে প্রমাণ করছে। তার বাইরে সিরিয়াল আমি লাস্ট করেছিলাম জি বাংলার আনন্দী। তারপরে সেই সিরিয়ালটা যখন আমার করার কথা শুরু হয়েছিল, তখন আমার মেন অ্যান্টাগনিস্ট হিসেবে প্রোডাকশনের সাথে এগ্রিমেন্টের কথা হয়েছিল এবং সেই এগ্রিমেন্টটাই ওদের কয়েক মাস চলার পর মনে হয়েছে যে এই মুহূর্তে আর এই চরিত্রটাকে ওদের খুব একটা গুরুত্বপূর্ণ জায়গাতে রাখার দরকার হচ্ছে না, তাই এগ্রিমেন্টটা ওরা রাখছে না। ৩-৪ মাসের পরে ওরা জানায়। তারপরে সেই ক্যারেক্টারটা ১ বছর আর কোথাও থাকে না। ১ বছরের মধ্যে গল্পটা প্রায় বোধহয় ১৫ বছর লিপ নিয়ে ফেলেছে। তারপরে যখন লিপ নেওয়ার পর আবার চরিত্রটাকে কিছুদিনের জন্য ফেরানোর কথা হয়েছিল, তখন আমার সাথে ওনারা যোগাযোগ করেন। কিন্তু তখন আমার মনে হয়েছিল যে শুরু থেকে চরিত্রটা যেভাবে ভেবেছিলাম, তো সেই জার্নিটা তো চরিত্রটা করেনি। ৪ মাস পরে যখন হারিয়ে গেছিল, ১ বছর পরে ফিরে যখন আসছে, তখন এই চরিত্রটাতে আমার আর কিছু দেবার আছে বলে আমার মনে হয়। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে সিরিয়ালের অফার আমাদের যে খুব বেশি আসে তা না, আমি বলতে পারবো না। এক একজন এক একটা যুক্তি দেন। কেউ বলেন যে না ঠিক আছে এখন, মানে অন্যের মুখে শোনা, আমাকে কেউ সরাসরি বলেনি যে যারা সিনিয়র আর্টিস্ট তাদের জন্য বাজেটটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সেইটার জন্য কম বাজেটে আমরা চেষ্টা করি আরো নতুন ট্যালেন্ট নিতে। আর আমার ক্ষেত্রে বলতে পারি, আমি সিরিয়াল করতে ডেফিনেটলি চাই, বাট আর প্লিজ টাইপ কাস্ট নেগেটিভ করতে চাই না। মানে যখন আমি পুলিশ করছি তখন টানা পুলিশ করছি, যখন আমি নেগেটিভ করছি টানা নেগেটিভ করছি। এবার আমি অন্য ধরনের ছবি করতে চাই এবং নেগেটিভ চরিত্রের বাইরে খুব সফট, খুব রক্ত মাংসের একটা চরিত্র, আটপৌড়ে চরিত্র করতে পারি। সেটা কিন্তু আমার পরিচালক অর্জুন দত্ত ওনার ছবিতে আমায় কাস্ট করে দেখিয়েছেন। তাহলে রূপালি, এত বছর ক্যারিয়ার হয়ে যাওয়ার পরও তুমি বলছো টাইপ কাস্ট হয়ে যেতে হয়, এটা এটা কার ব্যর্থতা? এটা হলো গিয়ে যারা কাস্ট করে তারা চরিত্র নির্বাচনে তাদের ব্যর্থতা, নাকি তোমার মতন বা তোমাদের মতন যারা যারা তাবড় অভিনেত্রী এতদিন ধরে কাজ করার পরেও তাদেরও এই জিনিসটা বলতে হচ্ছে, তাদের ব্যর্থতা? আমার সেক্ষেত্রে প্রথমত আমি যেহেতু আমি মনে করি বিদ্যা সবার আগে বিনয় দান করে, তো আউট অফ দ্যাট মডেস্টি আমি বলবো নিশ্চয়ই সেটা কোথাও আমারই ব্যর্থতা। আমি আমার প্রযোজক পরিচালককে ভরসা করাতে পারিনি। তবে তার পাশাপাশি আমার এটাও মনে হয়েছে যে মানে বেশি সমস্ত ইন্ডাস্ট্রি কেন বলবো, মুম্বাই ইন্ডাস্ট্রি তো একই জিনিস হয়, যখন কেউ প্রমাণিত হয়ে যায় একটা পরীক্ষার মাধ্যমে, তখন সেই সেফ জোনে বাজি লাগাতে অন্য প্রযোজক পরিচালকরা পছন্দ করেন। বাট ওই প্রথম একজনকে রিস্ক টেকার হতে হয়, পাথফাইন্ডার হতে হয়, যে অন্য একটি চরিত্রে কাস্ট করার সাহসটা দেখান। এই একজন দেখান, বাকিরা তাকে ফলো করেন প্রযোজক পরিচালকের ক্ষেত্রে। সেই ট্রেন্ডও কিন্তু আমি এখানে বম্বেতে সব জায়গাতেই বারবার দেখেছি। তো ব্যর্থতা যদিও আমি আবারও বলছি নিশ্চয়ই আমার, আমি এটা বোঝাতে পারিনি। প্যারালালি
হয়তো আমাকে নিয়ে রিস্ক নেওয়ার মতন সেই সাহস খুব কম পরিচালক দেখিয়েছেন। আবারও বলছি, একজনও দেখেননি আমি এটা বলতে পারবো না, যে কারণে এই ছবিতে আমি একদম অন্য ধরনের একটা চরিত্র করেছি। এই দীর্ঘ পথটার মধ্যে কোনটা বুঝলে, প্রয়োজনে কাজ পাওয়া যায় বেশি না প্রিয়জন হলে কাজ পাওয়া যায় বেশি? আমি যখন কাজ শুরু করি তখন আমাকে ঠিক একই প্রশ্ন করা হয়েছিল। আমি তখন ব্যক্তিগত সম্পর্ককে কোথাও গুরুত্ব না দিয়ে ক্যারিয়ার করাটাকে, কারণ আমরা এমন একটা ডিমান্ডিং প্রফেশনে থাকি, আমরা না কাছের মানুষকে খুব একটা কমিটমেন্ট বা সময় দিতে পারি না। আমার কবে আমি ফ্রি থাকবো সেটা প্রোডাকশন ডিসাইড করে, কারণ কখন কোন কাজ আসবে সেটা তো আমরা জানি না। তো সেইটার কারণে আমি তখন মজা করে বলতাম, প্রিয়জন হতে না পারলেও জনপ্রিয় হওয়া যায় আর কি। এইটাতে খুব ফোকাস, খুব মেহনত, খুব লগন থাকে। কিন্তু এই যে তুমি বললে না যে প্রিয়জন হলে কাজ পাওয়া না যায় নাকি প্রচন্ড রকম ভাবে যোগ্যতা প্রমাণ করলে, আমি ঠিক জানি না। আমি অপ্রিয়জন এটা তো আমাকে কেউ বলেননি, কারণ আমার কারোর সাথে মনোমালিন্য, তিক্ততা না, অমুকের সাথে না আমি কমফোর্টেবল নই, না তমুক আমি পছন্দ করে না, আমি বলতে পারবো না, কারণ আমি কাউকে অপছন্দ করি না, আমি কারোর সাথে আনকমফোর্টেবল নই। কিন্তু আর আমি জানি যোগ্যতা বা প্রিয়জন হওয়ার জন্য প্রোডাকশনের কয়েকটা ফ্যাক্টর লাগে। এক হচ্ছে কল টাইমে ঠিক সময় পৌঁছো, গিয়ে নিজের পার্টটাতে সবার আগে ফোকাস করো। আড্ডাই আর কি আমরা সবাই মারি, কিন্তু যাচ্ছি তো অভিনয়টা করতে, নিজের পার্টটা মন দিয়ে করো, অযথা ট্যান্ট্রাম করো না, সহকর্মী এবং প্রোডাকশনের সাথে নাইস থাকো, প্রোডাকশন ফ্রেন্ডলি থাকো, কাজ মিটে গেলে প্যাক আপ হয়ে গেলে বাড়ি চলে এসো, বা তুমি তোমার লাইফটা তোমার মতন কাটো। পরের দিন তুমি আগের দিন রাত্রি 4টে অবধি পার্টি করলে, পরের দিন সকাল 8টায় কল টাইম থাকলে যেন 8টা বাজতে একে তুমি স্টুডিওতে পৌঁছে যাও। এইটাই আমি জানি যোগ্যতা এবং প্রোডাকশনের প্রিয়জন হওয়ার তথ্য। আমি শুধু এগুলোই প্র্যাকটিস করতে শিখেছি। এর বাইরে আর কি কি লাগে বা লাগে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে এখন তো সত্যি প্রত্যেকে নিজের একটা টিম বা লবি মনে করেন। আমার সাথে সবার সুসম্পর্ক, বাট আমি কোনো লবিতে আছি বলে আমার ঠিক জানা নেই। মানে আমি এই গ্রুপের লোক বা ওই গ্রুপের লোক বলে আমি কখনো নিজেকে বুঝতে পারিনি, বা আর কেউ আমাকে বোঝাননি। আমি বারবার বলছি, সবাই কিন্তু আমার সাথে খুবই সুসম্পর্ক রেখেছেন, বাট হয়তো আমি কোনো টিম মেম্বার নই বলে কাস্টিং এর সময় আমার কথা প্রযোজক পরিচালকেরা মনে পড়ে না, ওনারা ভুলে যান, আউট অফ সাইট আউট অফ মাইন্ড হতে পারে। তো এই দলগুলো যে বিভাজিত মানে তৈরি হয়, সেই দলগুলোর পার্ট হতে গেলে কি করতে হয়, কি দেখেছো? এইটা তুমি যদি বলো, বিশ্বাস করো শ্রীতমা, আমি বলছি এর জন্য যদি এখানে কোনো ইনস্টিটিউট হয়, দলে পার্ট হতে গেলে কোর্স করানো হবে, আমি ভর্তি হব। আচ্ছা, তাহলে কি কোথাও না কোথাও তুমি বলছো এই লবির পার্ট হতে গেলে কিছু করতে হয়, আর যদি করতে হয় তাহলে সেগুলো কি করতে হয়, যেটা তুমি এই বছরে বুঝেছো? একটা না মানে একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন করেছো। আমি না সত্যি জানি না এই লবির পার্ট হতে গেলে কি করতে হয়। মানে ওই মানে নিজের আমি এটাও বলবো না এই লবির পার্ট হতে গেলে যে এমন কিছু কাজ করতে হয় যেটা অস্বচ্ছ, না, হতেই পারে না। যারা বিভিন্ন লবিতে রয়েছেন তারা একজন আরেকজনের সাথে কমফোর্টেবল হচ্ছে, নিশ্চয়ই তাদের মধ্যে একটা বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা প্রফেশনাল লাইফের বাইরে একটা ব্যক্তিগত স্তর, ইরেসপেক্টিভ অফ জেন্ডার। সেইটার যদি কোনো ইনস্টিটিউট হয়, আমি না সবার আগে নিজের নামে এনরোল করবো, কারণ এটা আমার অযোগ্যতা যে আমি হয়তো সবার সাথে সমপরিমাণ বন্ধুত্ব করে ফেলেছি, কারুর সাথে হয়তো বিশেষভাবে তাদের ভরসার মানুষ হয়ে উঠতে পারিনি। আমি আবারও বলছি, দোষটা আমি সবসময় নিজেকেই দেবো, হয়তো আমি পারিনি। এরকম যদি প্লিজ, আমি এটার মাধ্যমে আমি আবেদন করছি, যদি এরকম ইনস্টিটিউট থাকে যাতে কোনো গোষ্ঠীর কাছের হওয়া যায়, তাদের ভরসার যোগ্য হওয়া যায়, সেরকম কোনো কোর্স যদি কেউ চালু করে, প্লিজ বলবেন, আমি নিজের নামটা সেখানে এনরোল করবো। কারণ আমি নিজের কাজটা মন দিয়ে করা আর বিং নাইস উইথ এভরিওয়ান, তার বাইরে আমি আর কিছু করতে শিখিনি। আচ্ছা, এই যে বিভিন্ন প্রোডাকশন হাউসের সঙ্গে যাতায়াত, তাদের বড় বড় মাথাদের সঙ্গে দীর্ঘ কানেকশন, মানে সেটা কোনো নোংরা ভাবে বলছি না, আমি বুঝতে পেরেছি, একটা কানেকশন তৈরি করা, তাদের সঙ্গে গেট টুগেদারে থাকা, এটাও কি একটি ইম্পর্টেন্ট পার্ট প্লে করে এই সময় দাঁড়িয়ে, নাকি আগেও ছিল? হয়তো প্রশ্নটা আমার এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ইনভ্যালিড, তোমার যেটা মনে হয়। আমি একটা জিনিসই বলবো, তাদের কাছে যাতায়াত করা, মানে আমার না মনে হয় এনারা সবাই তো ব্যস্ত মানুষ, প্রত্যেক দিন তাদেরকে মেসেজ করা, ফোন করা, নিয়মিত তাদের ওখানে যাওয়া, তারা ব্যস্ত মানুষ, তাদেরকে না বিব্রত করা বলে আমার মনে হয়। যে কারণ তাদের কোথাও প্রিভেসিতে মনে হয় আমি ইনক্লুড করে ফেলছি। আমি অন্যের কাছে কাজ চাইতে পারি না তা কিন্তু নয়, আমি ডেফিনেটলি কাজ চাই, আমি আমার কাজটা মন দিয়ে করি। এই কাজ চাওয়া মানে একটা পারস্পরিক বোঝাপড়া,
যিনি আমায় কাজে নিচ্ছেন তিনি আমার দক্ষতাটা বা আমার যোগ্যতাটাকে নিচ্ছেন, বিনিময়ে আমি কিছু অর্থ উপার্জন করছি, এটা আমার পেশা। তাই এটাতে আমরা দুজনেই নিজের পেশায় নিজেদেরকে প্রমাণ করেছি, আমিও নিজেকে প্রমাণ করেছি, যিনি প্রযোজক বা পরিচালক তিনিও নিজেকে প্রমাণ করেছেন। এই কাজ চাওয়ার মধ্যে আমি কোথাও কোনো দীনতা পাই না, কারণ এটা কোথাও ভিক্ষা নয়, এটা হচ্ছে এটা শো বিজনেস যদি হয়, এটা একটা বিজনেস ডিল। কিন্তু এই কাজ চাওয়াটা কোথাও রোজ ঘ্যান ঘ্যান করাটা আমার মনে হয় তাকেও বিব্রত করা, আর শিল্পী হিসেবে নিজের কাজের প্রতি যে আস্থা সেটার উপরেও বোধহয় বিশ্বাসী না থাকা। তো সেইটার জন্য রোজ যাতায়াত করা নিয়মিত, আর তুমি যে বললে না তাদের ওখানটায় কোনো ওকেশনে যাওয়া, তাদের পার্টিসে যাওয়া, যদি সেখানে আমি আমন্ত্রিত হই তবেই তো যাবো, যদি আমি আমন্ত্রিত না হই তাহলে আমি কি করে যাই? আর যদি এরকম হয় যে ওখান থেকে তোমার কোনো কাজ হচ্ছে না কিন্তু তুমি ইনভিটেশন পাচ্ছ, সেক্ষেত্রেও কি যাওয়াটা তোমার কাছে? কেউ যদি আমাকে আন্তরিকভাবে আমাকে সেই সম্মান দিয়ে আমন্ত্রণ জানান তাহলে আমি 100 বার যাই। কাজ করার জন্যই যাব, কাজ না করলে যাব না, সেইভাবে না আমার কখনো মনে হয়নি। কারণ আমি যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছি, আমি ব্যক্তিগত জীবনে একদম মানে আমার পরিবার বলতে ইন্ডাস্ট্রি ছিল, এবং আমি এখনো বিশ্বাস করি ইন্ডাস্ট্রি আমার পরিবার। আমার দুঃখ, কষ্ট, বেদনা, ভালো থাকা, খারাপ থাকা, কষ্ট হচ্ছে মেকআপ রুমে চোখের জল ভেসে যাচ্ছে, মেকআপ আর্টিস্ট সেই মুছে আবার নতুন করে মেকআপ করছি, একটা ফ্যামিলির মতন এই ইন্ডাস্ট্রি আমার কাছে। তাই সেটার জন্য এখানে না কাজের মানে শুধুমাত্র আমার স্বার্থ আছে আমি সেইটুকু করবো, স্বার্থ নেই সেটা করবো না, আমি ফিল করি না। আমার মনে হচ্ছে সবাই তো আমার ফ্যামিলি মেম্বার, তাই যেখানে আমাকে সেই সম্মান, সেই ভালোবাসাটা দেওয়া হয় আমি সেখানে নিশ্চয়ই যাই। রূপাদিদি, কখনো কি এটা তোমার মনে হয় যে তোমার বিজেপিতে জয়েন করা সেটা একটা বড় ক্যারিয়ারের জন্য ক্ষতির কারণ হয়েছিল? সেটা না আমাকে অনেকে বলেছেন, আমি সেটা না খুব একটা বেশি গুরুত্ব দিইনি। তার কারণ হচ্ছে বিজেপিতে জয়েন করে আছেন আরো অনেক আমার সহশিল্পী রয়েছে, তারা কিন্তু খুব মন দিয়ে কাজ করছেন, তারা প্রচুর কাজ করছেন। তার মানে সেটা কোনো রাজনৈতিক কারণে হওয়ার কথা ছিল না। এবং আমি বিজেপি সাথে এবং রাজনীতির সাথে সংসর্গ ত্যাগ করেছি, সেটাও প্রায় 5 বছর হতে চললো। এবং আমি কেন সংসর্গ ত্যাগ করেছি এবং আমার একটা রাজনৈতিক দলকে নির্বাচন করা, আমি যে মানসিকতায় গিয়েছিলাম, আমি যে আগ্রহে গিয়েছিলাম, আমি যে ভেবেছিলাম ওনারা গুরুত্ব দেবেন, এখানে আমাদের ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করাটা ওনাদের কাছে খুব ইম্পর্টেন্ট হবে। ওনাদের হাতে বিজেপি প্রডিউসার না, বিজেপি কাজ দেবে না, কিন্তু বিজেপির হাতে যেহেতু ওদের পাওয়ার অনেক বেশি, এখানে অনেক বেশি ইনভেস্টার হয়তো আগ্রহ দেখাবে, আরো অনেক ফান্ড আসবে, আরো অনেক ছবি তৈরি হবে, আমরা আরো অনেক বেশি কাজ পাবো। তো আমি যাদেরকে মিট করেছিলাম সেই সময়, তাদের কারোরই এই ব্যাপারে কোনো ন্যূনতম আগ্রহ আছে বলে মনে হয়নি। এবং ওনাদের যাতে আগ্রহ ছিল, আমি যাদেরকে মিট করেছি, বারবার করে বলছি, অভিনয় জগতের থেকে অভিনেত্রীদের প্রতি আমি আগ্রহ বেশি লক্ষ্য করেছিলাম। তো আমার সেই অভিজ্ঞতাটা খুবই তিক্ত, এবং যে কারণে আমি যখন এই রাজনীতিটা ত্যাগ করি সংসর্গ, সেটা আমি বারবার প্রকাশ্যে বলেছি যে আমার ওটা ভুল সিদ্ধান্ত ছিল। এবং আমি হয়তো খুব এই একটা ব্যাপার আমার একটা শ্লাঘা আছে, খুব কম মানুষ হয়তো প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করতে পারে, আমি তাদের মধ্যে একজন। যে আমার এই সিদ্ধান্ত ভুল ছিল, আমি যেটা ভেবে গিয়েছিলাম সেটা হয়নি, আমি সংসর্গ পরিত্যাগ করেছি। বাট তারপরে আমি কোনো একটা ক্ষমতার জন্য গেছিলাম, তাই আমি প্যারালালি আর একটা ক্ষমতা চুজ করলাম। ব্যাপারটা সেখানে নিয়ে আমি বুঝে গেছি আমি রাজনীতির মানুষ নই, আমি হয়তো অনেক বেশি বিপ্লবী মানুষ। তাই তারপরেও তো 5 বছর কেটে গেছে, আমি সেখান থেকে চলে আসার পরও তো আমার অপছন্দটা জানিয়েছি। ওটাই যদি একমাত্র কারণ হবে, তাহলে এই 5 বছরে আই শুড বি ফ্লাডেড উইথ ওয়ার্ক, ব্যাপারটা তো সেরকম হয়নি। তাই আমার মনে হয় যারা বলেন এই রাজনীতির কারণটা, তারা কোনো ছুতো খোঁজে, তারা সামহাউ আমি হয়তো তাদের টিম মেম্বার নই, সেই জন্য তাদের এটা মনে হয়। এটাও তো শোনা গেছিল যে তোমরা যারা বিজেপিতে জয়েন করেছিলে তার মধ্যে অনেকেই বিজেপি থেকে একটা বিশাল অঙ্কের টাকা পেয়েছিলে, সেই জন্যই জয়েন করা। পেয়েছিল, কারণ কে পেয়েছিলেন আমি বলতে পারবো না। আমি বারবার করে এই চ্যানেলে বলছি, এবং আমি 1 পয়সাও নিইনি, কারণ আমার যদি কোনো পয়সা নেওয়া থাকতো তাহলে বিজেপিতে গিয়ে আমার যে মোহভঙ্গ এবং তাদের যা ত্রুটি এভাবে পরিষ্কারভাবে বলতে পারতাম, তারা ছেড়ে দিত, তারা বলতো না তুমি এখানে সেই ধান্দাবাজিগুলো করেছো। তাই আমি গেছিলাম এবং একমাত্র এই আশায় যে এখানে এমপ্লয়মেন্ট বাড়বে, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক লোক কাজ করবে, অনেক বেশি ফান্ড আসবে ওনারা যদি চান।
যদি চান। বাট আমি বারবার বলছি, এখন যারা আছেন আমি তাদের কাউকে চিনি না, আমি যাদেরকে দেখেছিলাম তারা ন্যূনতম চাননি। তো আমার যদি সেখান থেকে কোনো অর্থনৈতিক লেনদেন চেয়েছিল, আমি যাদেরকে দেখেছিলাম আমার তো তখন মনে হয়েছিল তারা এখানে, সেই সময়টা তোমার মনে আছে কিনা জানি না, ওনারা এক ঝাঁক শিল্পী তখন এসেছিলেন এবং তারপরে তারা কেউ নেই, তারা চলেও গেছেন, তারা হয় অন্য রাজনৈতিক দলে গেছেন বা রাজনৈতিকভাবে ডিফাঙ্ক্ট হয়ে গেছেন। তাদের কারোরই কখনোই রাজনৈতিক বক্তব্য আগেও শুনতে পারিনি, তারপরেও কিন্তু শুনতে পাওয়া যায় না। এখনো নয় যে তারা ভীষণ রাজনৈতিকভাবে সচেতন বা ভোকাল পাবলিকলি, নিজের চার দেয়ালের মধ্যে কিনা আমি বলতে পারবো না। তারা যেটা চেয়েছিলেন সেটা তাদের কাছে খুব স্পষ্ট। বাট আমার যেটা নিজের অভিজ্ঞতায় মনে হয়েছে, আমি সেখানে আমার মনে হয়েছে অভিনয় জগতের গ্ল্যামারটা তাদের বেশ ভালো লেগেছিল, কিন্তু এই শুকনো একটা পিপিটি নিয়ে বসে পড়লাম যে এই জায়গাতে যদি ইনভেস্টমেন্ট হয়, যেটা রেডি করে নিয়ে গেছিলাম, তাহলে আমাদের এখানে এতজন আর্টিস্ট, এতজন টেকনিশিয়ানের কাজ হবে, এতজন নতুন প্রডিউসার পাওয়া গেলে এতজন ডিরেক্টর কাজ করবে, একদম পেন অ্যান্ড পেপারে এত বড় একটা জাবদা খাতা নিয়ে বসে পড়েছি, সেটা ওদের ভালো লাগেনি। ওদের মনে হচ্ছে এটা তো আমরা এই মুহূর্তে চাইছি না। এবং তখন বিজেপির ক্ষেত্রে যেটা দেখেছিলাম, একটা দুটো লবি ছিল, তার মধ্যে একজন আর নেই, মাননীয় মুকুল রায়, যিনি চলে গেছেন, তার নামটা আনতে হলো যেহেতু লবিটাতে এরকম ছিল, মুকুল রায়ের লবি এবং দিলীপ ঘোষের লবি, এর লবির লোক ওর লবিতে গেলে আর একজন তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দেবে, এরকম নানা রকম শুনেছি, সবই লোকের মুখে শুনেছি। ফাইনালি আমি জাস্ট কিছু বুঝতে পারিনি, আর আমার সবাইকে নিয়ে প্রচন্ড ভয় দেখাতো, এটা আমি দেখেছি, ওর সাথে মিশলে এ তোমাকে কাঁচি করে দেবে। আমি একটাই কাঁচির জট খুলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের এখানে কাজ বাড়ুক, কাজ না বাড়লে সব মানুষকে কাজ পাওয়াটা সম্ভব না। যদি কাজ থাকে 4 জন আর 400 জন যদি যোগ্য মানুষ থাকে, সবসময় যোগ্য মানুষ কিছু বাড়িতে বসে থাকবে। তো সেটা চেষ্টা করেছিলাম। আমার মনে হয়েছিল নর্দমায় নেমে পাক নিজে হাতে পরিষ্কার করবো, সেই পাকের কাদা আমার গায়ে লেগেছে, লোকে আমাকে ধান্দাবাজ ভেবেছে, লোকে ভেবেছে আমি টাকা নিয়েছি। কিন্তু দিনের শেষে আমি খুব শান্তিতে ঘুমোই, কারণ সত্যিটা কি আমি জানি, সত্যিটা কি আমি সবার সামনে বলি। এটা মিথ্যা কথা হলে আমাকে তারা ছেড়ে দিত। তো তারপরে কেন তোমার কাছে অন্য কোনো রাজনৈতিক দল থেকে অফার আসে? হ্যাঁ, এসেছে, কিন্তু আমি নিজে বুঝতে পেরেছি আমি যে আদর্শ নিয়ে রাজনীতির কথা ভাবছি এই মুহূর্তে দাঁড়িয়ে বা আজ থেকে 5 বছর আগে দাঁড়িয়ে এই রাজ্যে, সেটা কেউ ভাবছে না। সবাই জাস্ট ভাবছে কার কোনটাতে আখেরে লাভ হবে। আমার মনে হয়েছে আমি তো শিল্পী, আমার আবেগ বেশি, রাজনীতিতে না এইটা কম আর এইটা মাথা বেশি চলে, আর এইটা সবার আগে নিজের জন্য চলে। আমার অভিজ্ঞতাটা তাই, আগে আমার আখেরটা কি করে গোছানো হবে। তো আমি দিনের শেষে না কত ভালো শিল্পী হতে পেরেছি নিজের কাছে জানি না, কিন্তু নিজের চোখের প্রতিদিন না ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। সেজন্য বুঝেছি এখন অব্দি আমি রাজনৈতিক পরিস্থিতি যা দেখছি, সক্রিয় রাজনীতি বোধহয় আমার জন্য। রূপালীদি, এর মধ্যে বেশ কয়েকজন রাজনীতিতে জয়েন করেছে, তার মধ্যে যার রাজনীতিতে জয়েন করাটা, কোন দল ছেড়ে দাও, যে কোনো দলই সেটা করতে পারতো, তার রাজনীতিতে জয়েন করাটাই যেটা অনেকের কাছে একটা প্রচন্ড খারাপ লাগার জায়গা হিসেবে দেখা গেল, এবং তার অসংখ্য অনুরাগীর কাছেও সেটা খুব খারাপ লাগার জায়গা হিসেবে দেখা গেল। আমি মনে হয় তুমি নামটা বলতে পারছো, কোয়েল মল্লিক। এবং তারপর একটা জিনিস তৈরি হলো যে এর সিনেমা দেখবো না। মানে তুমি কোয়েল মল্লিকের রাজনীতিতে যাওয়াটাকে কিভাবে দেখছো? এইটা না একটা দৈন্য দর্শকের, তুমি লক্ষ্য করে দেখবে কমেন্টে এই কথা বলা হয়েছে, অনেকেই বলেছেন যারা নেগেটিভ কমেন্ট করেছেন, ভেবেছিলাম উনি দেবী, দেখছি উনি ধান্দাবাজ। সবার আগে আমরা যারা শিল্পী, আমরা যারা সাহিত্যিক আছেন, শিল্পীদের মধ্যে অভিনেত্রী আছেন, সিঙ্গার, ডান্সার, যারাই পরিচিত হচ্ছেন কোনো না কোনো শিল্পের জন্য, সাধারণ মানুষ সবার আগে ছুটছে এ ভগবান না ও ভগবান, ও ভগবান না এ নিশ্চয়ই ভগবান। না, আমরা সবাই রক্ত মাংসের মানুষ, দোষে গুণে। সবার আগে বিখ্যাত মানুষদের মধ্যে, সাকসেসফুল মানুষদের মধ্যে ভগবান খোঁজাটা বন্ধ করতে হবে, মেনে নিতে হবে তার এই গুণটার জন্য তাকে ভালো লাগে। তার বাইরে ব্যক্তি মানুষ হিসেবে তার 6টা রিপুর মধ্যে সবকটা রিপু আছে, স্বার্থ আছে, রাগ আছে, উষ্মা আছে, লোভ আছে, লালসা আছে, সবার আছে, আমারও আছে। কেউ যদি আমার এই কথাগুলো শুনে মনে করে যে আমিও ভগবান, না, আমিও একটা রক্ত মানুষের মানুষ, আমি আমার ড্রব্যাক জানি, আমি খুব রাগি, এটা আমার রাগলে মাথা ঠিক থাকে না। তো হোয়াটএভার, তো সেইটার কারণে না আজকে কোয়েল মল্লিক একজন নাগরিক পশ্চিমবঙ্গের, তিনি একজন শিল্পী, বাট তার বাইরে তিনি একজন ব্যক্তি মানুষ।
তিনি সচেতনভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেইটা যাদের ঠিক লাগবে না তারা রাজনৈতিকভাবে কোয়েলকে বয়কট করতে পারেন, কিন্তু শিল্পী হিসেবে বয়কট করেন কি করে? এই যে বয়কট ট্রেন্ডটা, আজকে কারুর রাজনৈতিক ভাবনাটার জন্য রাজনৈতিকভাবে তিনি বয়কট হতে পারেন। কালকে তিনি যদি নির্বাচনে দাঁড়ান, যাদের মনে হবে তাকে ভোট দেবেন না তারা দেবেন না। তিনি যদি রাজ্যসভায় দাঁড়ান, তার কথা রাজনৈতিকভাবে যারা শুনবেন না মনে করবেন তারা শুনবেন না। কিন্তু তার জন্য শিল্পী কোয়েলের বিগত 25-30 বছরের এই ইন্ডাস্ট্রিতে যা কন্ট্রিবিউশন, সেটাকে বয়কট তাহলে আজকে কেন করছেন? তাহলে এতদিন মানে একটার জন্য আর একটা নেগেট হয়ে যাচ্ছে, এই ভগবান খোঁজার বাতিকের জন্য। এই জন্য ডিসলিউশন না, সবাইকে প্লিজ গুণী রক্ত মাংসের মানুষ ভাবা দরকার। বেশ, আমাদের আলোচনাটা প্রচন্ড কঠিন হয়ে গেছে, কিন্তু রক্ত মাংসের এই মানুষটি আজকে যার কাছে এসেছে এবং যার জন্য আজকে পাওয়া, তাকে একবার দেখে নেব। সে আছে ক্যামেরার ওই পারে, বিশ্বকর্মা পুজো করছে সে। সব দায়িত্বই নিতে হয়েছে। তো হ্যালো জয়দীপ, ভালো। তো একটু যদি বলো যে রূপালী ম্যামের সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক কতদিনের এবং কিরকম ছিল? আচ্ছা, রূপালী ম্যামের কথা বলতে গেলেই ফার্স্ট বলা হয় যে রূপালী ম্যামকে আমি অনিন্দিতা ম্যাম বলে একজন অভিনেত্রী আছে তার সোর্সে পেয়েছিলাম। মানে যখনই আমি জানতে পারলাম রূপালী ম্যাম আমার কাছে আসবে, কারণ অভিনয় শব্দটা যদি সংজ্ঞা বলা যায়, এই সব অভিনেত্রীদের জন্যই অভিনয় শব্দটা হয়তো তৈরি হয়েছে। এত বড় মানে ছোটবেলা থেকে আমি কাজ করতে দেখেছি, সে যখন আমার কাছে আমার ক্লিনিকে আসছে বলে তখন মনে হচ্ছে জয়জিৎকে দেখার পর আমার মোটামুটি 68 থেকে 69 আরে তখন আমি এখনকার থেকে ছোট ছিলাম। হ্যাঁ, অবভিয়াসলি তখন অনেক বয়স ছোট ছিল, মানে তখন অনেক বাচ্চা বয়সে কাজে লেগেছে। আমরাও ছোট ছিলাম, আমরা সিনেমা পদ্ধতি দেখেছিলাম। তো সে আমার কাছে, সেই ব্যক্তিত্ব আমার কাছে ট্রিটমেন্ট করতে আছি, মানে এটাই আমার কাছে একটা বড় পাওনা ছিল। তো অলমোস্ট হয়ে গেল 4 বছর, 4 ইয়ার্স হয়েছে না? 4 ইয়ার্স হয়েছে। 1 বছর তো আমরা কথা বলেই কাটিয়ে দিয়েছি কি হবে, কি করা যেতে পারে। একটা বিশাল বড় প্রোগ্রাম, সিনেমার মতো, বলছে রাজমৌলি সিনেমা হবে, এরকম ধরনের বড় ব্যানারের আমরা ডিসকাশন হলো। তারপর 1 ইয়ার পর ম্যাম আমার কাছে আসলো, তারপর এখনো চলছে কন্টিনিউয়েশন। আর আমাকে প্রচন্ড ট্রাস্ট করে, প্রচন্ড ভালোবাসে, আর ওই ভালোবাসার জন্য মানে সবকিছুই কোরবানি। আর আজকে কি কি হতে চলেছে? আজকে আমি এটা শুরু করার আগে একটু বলি যে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা মাথায় আসবেই যে ওয়াই জয়জিৎ, মানে আমাকে রেফার করেছিল, বাট তারপরে হয় না, আরো তো অনেকে আছেন, আরো অনেক এস্থেটিশিয়ান আছেন, তাদের কাছে ট্রিটমেন্টের কথা ভাবা কেন আমি ভাবিনি। জয়জিতের নাম্বার 1 গুণ হচ্ছে ও তো ভীষণ মেডিকেলি এবং অ্যানালিটিক্যালি পুরো জিনিসটা জানে। প্রথম ওর সাথে কথা বললে আমার কি সমস্যা এবং তার কি সমাধান, সেটা না খুব মেডিকেল টার্মিনোলজিতে খুব পরিষ্কার অ্যানালিটিক্যালিও বুঝিয়ে দেয়। তারপরে ও একমাত্র যে বলেছিল ম্যাম তোমার কি ট্রিটমেন্ট লাগবে এটা তুমি ডিসাইড করবে, আমি বলবো না। অন্য যে কোনো স্যালন, যে কোনো ক্লিনিকে গেলে তারা ফলো আপ করে, ওয়াজ দ্য অনলি ওয়ান। 1 বছর কোনো যোগাযোগ করেনি, বলে অন্য ব্যাপারে কথা হচ্ছে, আমার ছবি নিয়ে কথা হচ্ছে, বলে যেদিন তোমার দরকার হবে তুমি সেদিন নিজে আসবে। এটা হচ্ছে জয়জিৎ। তবে হ্যাঁ, জয়জিৎকে দেখে যদি কেউ মনে করেন যেখানে আসলে জয়জিতের মতনই দেখতে হয়ে যাবো, এরকম স্কিন হবে, সেটা না, ওটা ভগবানের ভরসা। আমার মানে জয়জিৎকে দেখে যারা ভাববে আমি এলে এই স্কিন হবে, আমার তো অন্তত কোনোদিন হবে না, না। ম্যাম তুমি আপনি সুন্দর ফিচার্স। আমি কেন এটা বলি, কারণ যে কোনো পেশেন্টের ক্ষেত্রে, ধরো তুমি আমার কাছে আজকে আসছো কোনো ট্রিটমেন্ট করাতে, তো তোমার কি, তুমি কি চাও সেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। আমি কি তোমাকে করাবো বিজনেসের জন্য? এখনকার জেনারেলি কি হয়, বিজনেসের জন্য এটা করে নাও, ওটা করে নাও, বাট তোমার যে চাওয়াটা বা তোমার যে পাওয়াটা, সেটা যদি তুমি ঠিক মতো না পাও, মনে হয় সেখান থেকে সোল স্যাটিসফাইড হয় না। তো আমার যেটা মনে হয় সেটা হলো পেশেন্টের উপর ছেড়ে দেওয়ার, পেশেন্ট কি করাতে এসেছে সেটা আগে জানো, তারপর তুমি তার এনহ্যান্স করবার জন্য এটা করতে পারে, এটা করতে পারো, সেটা করা যেতে পারে। বাট আলটিমেট আমার মনে হয় যে পেশেন্টই ডিসিশনটা নেবে যে আমি এটা করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি সবসময় ছাড়টা দিই যে ম্যাম তুমি কি চাও, তো যেমন আমি যদি গাইডলাইন দিই। আমাদের মুখটা ভাঙিয়েই তো আমাদের পেশা, তো সেইটা চোখ বন্ধ করে ভরসা করা যায় একদম। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, চোখ বন্ধ করে নিজের মুখটা এটাতে ছেড়ে দেওয়া যায়। বেশ, তাহলে আমরা বরং ছেড়েই দিলাম, এবং ছেড়ে দিয়ে কি পাবো সেটা বরং আমরা দেখবো ভিডিও ছোট ছোট অংশে। সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে অবশ্যই ভুলবেন না।